বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আমরা পড়ব ক্লাস 7-এর সায়েন্সের চ্যাপ্টার 9। সো এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি চ্যাপ্টার আমার কাছে এই পুরো বইয়ের মধ্যে, কারণ এই চ্যাপ্টারটা জাস্ট হিট অ্যান্ড টেম্পারেচার নিয়ে আলোচনা করবে। হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, আর টেম্পারেচারটা হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, আর টেম্পারেচারটা হচ্ছে একটা ইউনিট, যেটা বোঝায় যে একটা বডি বা একটা বস্তু সে গরম আছে না ঠান্ডা আছে, সেটা আমরা কী দিয়ে বুঝি? সেটা আমরা টেম্পারেচার দিয়ে বুঝি। ঠিক আছে, এখানে আমরা এখন সেম জিনিসগুলি আমরা এখন পড়ব। ওকে, তো যেরকম হচ্ছে, সো হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। ওকে, আমরা একটু দেখি, আমরা হচ্ছে সাইজ, ওকে, শেপ। Heat is a form of energy which is very important for the man. Heat gives us the sensation of hotness and cold. তাহলে হিট আমাদেরকে সেন্সেশন দেয় যে একটা জিনিস হট আছে, গরম আছে না কোল্ড আছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে হাউ মাচ হটনেস, এখন হচ্ছে একটা জিনিস কতটুকু গরম কতটুকু ঠান্ডা, এটা কি অনেক বেশি গরম না অল্প একটু গরম নাকি মাঝামাঝি গরম, সেই জিনিসটা আমাদেরকে করতে, রেজাল্টটাকে আমাদের বুঝতে হেল্প করে হচ্ছে এই টেম্পারেচার। ওকে, টেম্পারেচার। সো এখন আমরা পড়বো, এখন হচ্ছে আমরা একটু ডেপথে যাব, সেটা হচ্ছে লেসন 1-এ যাব। ইন্ট্রোডাকশন ওটাই, হিট কাকে বলে, টেম্পারেচার কাকে বলে। হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, এবং যেটা দিয়ে আমরা বুঝি যে কোনো কিছু গরম না ঠান্ডা, এবং হচ্ছে টেম্পারেচার হচ্ছে একটা ইউনিট, যেটা দিয়ে বোঝা যায় যে একটা বস্তু কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, সেটা আমরা টেম্পারেচারের সাহায্যে বুঝতে পারি। ওকে, সো এখন আমরা আসবো হোয়াট ইজ হিট। তো এখানে আমরা যা বললাম সেই জিনিসটাই আবার করছে যে পুরো ইউনিভার্সের সব কিছু, এভরিথিং ইন দ্য ইউনিভার্স। ওকে, সো এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ ডিভাইডেড ইন্টু টু। সো দুইটাই করা যায়, একটা হচ্ছে ম্যাটার, ওয়ান ইজ ম্যাটার, আর একটা হচ্ছে মাস। একটা হচ্ছে কোনোটা মানে ম্যাটার মানে কি, ম্যাটার মানে হচ্ছে সব কিছু যা দিয়ে তৈরি। ঠিক আছে, আর মাস হচ্ছে কোনো জিনিসের ওজন। তো যেরকম আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, সো মাটিটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে, বানানোর পর আমাদের বডিতে যে একটা ওজন আসছে সেটা হচ্ছে মাস। ঠিক আছে, তো এই মাসটার জন্য কি লাগে, আমাদের বডি যে মাস বা ওয়েট, এই জিনিসটার জন্য একটা স্পেসিফিক জায়গা লাগে, এই স্পেসিফিক জায়গা লাগে, সেটার একটা স্পেসিফিক শক্তি লাগে, এই সব কিছু এনার্জি লাগে এই জিনিসটাকে চালানোর জন্য। এই জিনিসটা বলেছি যে ইউনিভার্সের সব কিছুকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে মাস। ওকে, হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে হিট কি, হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি। হিট ক্যান অনলি বি ফেল্ট উইথ দ্য স্কিন অফ 5 সেন্সেস। তাহলে হিট আমরা শুধু স্কিন দিয়েই ফিল করতে পারি, বাকি কোনো সেন্স দিয়ে আমরা ফিল করতে পারি না। যেরকম আমরা হিট ঝাল নাকি কি তাই এগুলো আমরা করতে পারি না। ওকে, তারপর হচ্ছে আমরা পড়বো হোয়াট ইজ টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার ইজ সেম জিনিস যেটা পড়লাম, যে উই নো হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি উইচ এনি অবজেক্ট বিকামস হট অ্যান্ড কোল্ড। তো হিটের কারণেই কোনো একটা অবজেক্ট গরম বা ঠান্ডা হয়। এখন সো কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, হ্যাভ ইউ ফাউন্ড আউট দ্য হট ওয়াটার গ্লাস ইজ হট গ্র্যাজুয়ালি। আস্তে আস্তে যে গরম হচ্ছে এই জিনিসটা কীভাবে বুঝবো? এই জিনিসটা আমরা বুঝবো হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে, যে আস্তে আস্তে টেম্পারেচারটা রাইজ হচ্ছে। দ্য গ্লাস ইজ টু হট, দ্য টেম্পারেচার ইজ টু হাই। তাহলে একটা গ্লাস অনেক গরম, তার মানে ওইটার টেম্পারেচার অনেক হাই। একটা গ্লাস ঠান্ডা অনেক, দ্যাট মিনস টেম্পারেচার অনেক লো। এই জিনিসটা নিয়ে এই বলছে, যে এখানে যে ইন্ট্রোডাকশন ছিল যে হিট কাকে বলে, টেম্পারেচার কাকে বলে। আই হোপ আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমরা এখন যাব হচ্ছে আমাদের নেক্সট যেটা হচ্ছে আমাদের এখানে বলেছে মেজারমেন্ট অফ টেম্পারেচার। এখন টেম্পারেচার কীভাবে মেজার করা হয়? টেম্পারেচার মেজার করার মেইনলি থ্রি ওয়েজ। ওকে, তিনটা ওয়েজ আছে। তো এই তিনটা ওয়েজ হচ্ছে, প্রথমে হচ্ছে সেলসিয়াস, পরেরটা হচ্ছে ফারেনহাইট। ওকে, ফারেনহাইট। ওকে, দেন হচ্ছে কেলভিন। ওকে, এই তিনটা ইউনিট দিয়ে বা এই তিনটা পদ্ধতিতে টেম্পারেচার মাপা হয়। সেলসিয়াস কাকে বলে? সেলসিয়াস আমরা জানি যে এটা এত ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের এটা কমন, মানে বাংলাদেশে এটা কমন ইউজ করা হয়। ফারেনহাইট কাকে বলে? ফারেনহাইট হচ্ছে মেইনলি জ্বর মাপার সময়, যে আমাদের বডিতে বলে 104 ডিগ্রি জ্বর, কিন্তু এই জিনিসটা ভুল। 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 104
মানে ডিগ্রি সেলসিয়াস না, কেলভিন না, 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর এরকম। কেলভিন হচ্ছে ওইরকম একটা ইউনিট যেটা হচ্ছে এসআই সিস্টেম ইউজ করা হয়, মানে ইন্টারন্যাশনাল সিস্টেমে আমরা ক্যালভিন পদ্ধতিটা ইউজ করি। সেলসিয়াস হচ্ছে আমাদের নর্মাল স্ট্যান্ডার্ডে ইউজ করা হয়, আর হচ্ছে ফারেনহাইট হচ্ছে আমাদের মেইনলি জ্বর বা ইয়াতে ইউজ করা হয়। ওকে, সো এখানে আমরা যে জিনিসটা দেখতে পারি যে মার্কিউরি থার্মোমিটার দিয়ে আমরা হচ্ছে টেম্পারেচার মাপতে পারি, যেটা হচ্ছে আমাদের আগে যে রকম থার্মোমিটার ছিল বগলের ভিতর দিয়ে, যেটা অনেক ঝাঁকিয়ে তারপর ইয়া করা লাগতো, সেটার ভিতরে মার্কিউরি থাকতো। এখন কেন মার্কিউরি দেওয়া হয়েছিল? কারণ মার্কিউরি একটা সেমি লিকুইড সাবস্টেন্স। ওকে, এখানে আমরা লিখি সেমি লিকুইড, যেটা হচ্ছে হিটের সাথে যদি হিট পায় তাহলে অনেক তাড়াতাড়ি এই জিনিসটা রিয়্যাক্ট করে, হিট পেলে অনেক তাড়াতাড়ি রিয়্যাক্ট করে, এটা এক্সপ্যান্ড হয়, মানে এটা ছড়ায় যায় বা বড় হয়। তো যখন কোনো একটা বডি হিট পাইতো, মানে হিট পায় বা এই জায়গাতে সে হিট পায়, তখন তার এই যে মার্কিউরিটা সেটা আস্তে আস্তে ওপরে যাওয়া শুরু করে, এবং এই ওপরে যেতে যেতে আমরা বুঝতে পারি যে জিনিসটা গরম নাকি ঠান্ডা, বা জিনিসটা কত ডিগ্রি গরম বা কত ডিগ্রি ঠান্ডা। ঠিক আছে, এখন এই থার্মোমিটারগুলোতে মেইনলি ফারেনহাইট স্কেল ইউজ করা হয়। এটা বলতে গেলে এই যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, CF, K, এই তিনটা হচ্ছে একটা স্কেল। ঠিক আছে, এখানে যেরকম এই সেলসিয়াসে 1 থেকে 100 আছে, ফারেনহাইটে 1 থেকে 100 আছে, কেলভিনে এরকম 100টা ডিভিশন আছে। ঠিক আছে, এগুলো আমরা একটু বড় হলে আরও ভালো মতো পড়বো। তাহলে এখানে কি বলছে? দ্য টেম্পারেচার অফ দ্য মার্কিউরি থার্মোমিটার হ্যাভ সার্টেনলি বিন দ্য থার্মোস্টার এত মার্কিউরি ফিভার। তাই দেখো এখানে বলে দিচ্ছে যে মার্কিউরি থার্মোমিটার আমরা হচ্ছে ফিভার মেজার করার জন্য করি। তারপর হচ্ছে এটা ন্যারো, মানে প্রথমে হচ্ছে ব্রড থাকে, পরে যে এই জিনিসটা এদিকে ন্যারো হয়ে যায়। তারপর এখানে বলছে যে মার্কিউরি গোজ আপওয়ার্ড টু গ্রেট এক্সটেন্ট, মার্কিউরিটা আস্তে আস্তে অনেক ওপরে ওঠে, এবং হচ্ছে যখন ঠান্ডা হয়ে যায় তখন আস্তে আস্তে নিচে নেমে যায়। ওকে, তারপর হচ্ছে আমরা জিনিসটা পড়বো মার্কিউরি গোজ আপওয়ার্ড টু দ্য গ্রেট এক্সটেন্ট টেম্পারেচার অ্যান্ড তো এইভাবে মার্কিউরি লেভেলটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটা বস্তু কতটুকু গরম আছে নাকি ঠান্ডা আছে। আরও অনেক ওয়ে আছে, এটা হচ্ছে জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা হচ্ছে ইউজুয়ালি আমাদের কমন ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে আমরা হচ্ছে মার্কিউরি থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপি। ওকে, টেম্পারেচার মাপি, বডি টেম্পারেচার। ওকে, সো এখন আমরা পড়বো মেজারিং স্কেল অফ টেম্পারেচার। ওকে, মেজারিং স্কেল অফ টেম্পারেচার। তাহলে এখন কীভাবে আমরা বুঝতে পারি যে টেম্পারেচার বেশি আছে না মানে কম আছে, কখন টেম্পারেচার ভালো কখন টেম্পারেচার খারাপ, এটা কীভাবে বুঝবো? সেরকম হচ্ছে টেম্পারেচারের কিছু কিছু স্টেজ আছে, এই স্টেজগুলো হচ্ছে ল্যান্ডমার্ক, বা এই স্টেজগুলো হচ্ছে মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টগুলি জেনে রাখলে আমাদের টেম্পারেচারের ব্যাপারে অনেক ভালো একটা আইডিয়া হয়ে যাবে। যেরকম প্রথম পয়েন্ট হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যেই তাপমাত্রার নিচে নামলে পিওর ওয়াটার বরফ হওয়া শুরু করবে, পিওর পানি বরফ হওয়া শুরু করবে, সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। সেই ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস কেন? কারণ যদি তুমি পানি এক গ্লাস পানি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখো, যদিও এটা -1 ডিগ্রি হয় না কেন, যদি -1 ডিগ্রি সেলসিয়াসে রাখো তাও সেটা আস্তে 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 বরফ ধরা শুরু হয়ে যাবে। কিন্তু তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াসে রাখো সেটা ঠান্ডা হবে কিন্তু কখনো বরফ হবে না। তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াসে রাখো সেটা জীবনেও বরফ হবে না। তো এই জন্যই আমাদের এই জিনিসটা ইনশিওর করা লাগে। ঠিক আছে, তারপর আমরা দেখবো হচ্ছে যেরকম হচ্ছে আমাদের এসিতে কিন্তু আমাদের নর্মালি কি টেম্পারেচার দেওয়া থাকে 23 অথবা 26, ঠিক আছে, এরকম দেওয়া থাকে, কারণ এইটাতেই আমাদের রুম এত ঠান্ডা হয়ে যায়। যদি -1 দেওয়া থাকে তাহলে আমাদের রুম কী পরিমাণ ঠান্ডা হয়ে যাবে যে বরফ ধরে যাবে যদি এক গ্লাস পানি রাখা হয়। ওকে, যেরকম আমাদের ফ্রিজের টেম্পারেচার মেইনলি আমাদের ফ্রিজের টেম্পারেচার মানে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজের টেম্পারেচার -7 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। ওকে, সো আমরা এখন পড়বো বাকি জিনিসটা। তো ফ্রিজিং পয়েন্ট আমরা বুঝে গেলাম যে যেই টেম্পারেচারের নিচে নামলে পানি পিওর করে সেটাকে বলা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ওকে, এখন আসবো হচ্ছে বয়েলিং পয়েন্ট। which pure ice melts under normal atmospheric pressure is called freezing point. ওকে, তারপর হচ্ছে বয়েলিং পয়েন্ট কাকে বলে? বয়েলিং পয়েন্ট হচ্ছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ পিওর ওয়াটার স্টার্টস টু বয়েল। যেই টেম্পারেচার পার হলে পিওর ওয়াটার
তোমার হচ্ছে বয়েল হওয়া শুরু করে, পানি বয়েল হওয়া শুরু করে, সেটাকে আমরা বলি হচ্ছে বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্ট হচ্ছে আমাদের এটার একটা ভ্যালু আছে, বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যখন পাতিলে পানি গরম দেওয়া হয়, ওই আগুনটা যখন পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াসের ওপর নিয়ে যায়, যদিও সেটা 101 হোক না কেন, তখন পানিটা বয়েল হওয়া শুরু করে দেয়। তো এই জিনিসটা ভেবে আমরা এটাকে বয়লিং পয়েন্ট দেওয়া হয়েছে। তাহলে মেইনলি আমাদের এই দুই জিনিসটা, যে কখন বরফ হয়, কখন পানি বয়েল হয়। বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট। কেন এই জিনিসটা এত ইম্পর্ট্যান্ট? কারণ ফ্রিজিং পয়েন্ট পার হওয়ার পর লিকুইড পানি সলিড হওয়া শুরু করে, এবং বয়লিং পয়েন্ট পার হওয়ার পর লিকুইড পানি গ্যাসিয়াস ভ্যাপর হওয়া শুরু করে। এই জিনিসটার জন্য এই ফ্রিজিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট এতটা ইম্পর্ট্যান্ট। এবং মনে করো এটা তো শুধু পানির জন্য পড়লাম, এরকম মনে করো যে মানে হচ্ছে এটা কী বলবো, মনে করো হচ্ছে ভিনেগারেরও এরকম ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আছে। কিন্তু ভিনেগারের ফ্রিজিং পয়েন্ট যে 0 ডিগ্রি সেলসিয়াস হবে, 100 ডিগ্রি সেলসিয়াস হবে, তা কিন্তু না। ভিনেগার হয়তো বা আরও তাড়াতাড়ি বরফ হতে পারে, ওর ফ্রিজিং পয়েন্ট হয়তো বা 50 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, বা ওর ফ্রিজিং পয়েন্ট হয়তো বা 6 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি নামে, তাহলে হয়তো বা সে বরফ হওয়া শুরু করবে। আবার বয়লিং পয়েন্ট হচ্ছে হয়তো বা 60 ডিগ্রি সেলসিয়াস, যদি 60 ডিগ্রির ওপরে যায়, তাহলে ভিনেগার বয়েল হওয়া শুরু করবে। তাহলে এরকম ডিফারেন্ট জিনিসের ফ্রিজিং পয়েন্ট এবং ডিফারেন্ট জিনিসের বয়লিং পয়েন্ট আলাদা আলাদা হয়। সব আর বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট সেম হয় না। এখন আমরা পড়বো স্কেল, মানে যেগুলো হচ্ছে স্কেল, কীরকম স্কেল ইউজ করা হয় এই টেম্পারেচারকে মাপার জন্য। এই টেম্পারেচারগুলো মাপার জন্য কীরকম স্কেল ইউজ করা হয়। তো এই টেম্পারেচার মাপার জন্য এখানে আমরা দুইটা স্কেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। আরেকটা স্কেল এখানে লেখা নেই, কিন্তু আরেকটা স্কেল আছে, সেটাকে বলে কেলভিন স্কেল। ওকে, তাহলে আমাদের যেহেতু এখানে শুধু সেলসিয়াস আর ফারেনহাইট আছে, আমরা আপাতত এটাই শিখবো এই পেজে। ওকে, সো এখানে দেখা যাচ্ছে দ্য ফ্রিজিং পয়েন্ট ইন এ স্কেল দ্যাট ইজ মার্কড উইথ 0 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট। তাহলে এই সেলসিয়াস স্কেলের মেইন কাজ হচ্ছে তোমাকে ফ্রিজিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্ট শো করা। পানির ফ্রিজিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্ট, এই স্কেলে শুধু 0 থেকে 100 পর্যন্ত মাপ দেওয়া আছে, এর থেকে বেশি মাপ দেওয়া নাই। ঠিক আছে, এই স্কেলটাতে শুধু 0 থেকে 100। যেরকম হচ্ছে আমরা মার্জিন দেওয়ার জন্য যে স্কেলটা ইউজ করি, সেটা সর্বোচ্চ সবসময় 15 সেন্টিমিটার হয়। 0 থেকে সবসময় 15 ইঞ্চি থাকে, 0 থেকে সবসময় 15 ইঞ্চি থাকে। এবং যে ছোটো স্কেলটা ইউজ করি, সেটা সবসময় 0 থেকে 15 সেন্টিমিটার হয়। কেন হয়? তো ওই রকমই, এই জন্য এটাকে বলে স্কেল সবসময় একটা স্পেসিফিক মাপের থাকে, এবং কখনও সেই মাপটা চেঞ্জ হয় না। তেমনি সেলসিয়াস স্কেলটা কী হয়, সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বোঝা গেছে? তো এখন আমরা যাবো হচ্ছে ফারেনহাইট স্কেল, বা এটাকে বলা যায়, এখন দেখো 0 থেকে 100, তার মানে এটাতে কয়টা ভাগ আছে, কয়টা ডিভিশন আছে? 100টা ডিভিশন আছে, এবং প্রত্যেকটা ডিভিশন হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস করে বোঝায়। মনে করো এখানে মাঝামাঝি অবস্থায় কেটে দিলাম, এটা হবে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এরকম 50টা ভাগ আছে এই সাইডে, 50টা ভাগ আছে এই সাইডে, টোটাল মিলে 100টা ভাগ আছে। মুছে দেই। ওকে, এখন আমরা দেখতে যে, তাহলে এই জিনিসটা বলছে, তাহলে এখন কে এই সেলসিয়াস স্কেলটা আবিষ্কার করছে? সায়েন্টিস্ট সেলসিয়াস ইন্ট্রোডিউস দি স্কেল। তাহলে যেহেতু সেলসিয়াস নামের এই সায়েন্টিস্টটা এই স্কেলটাকে আবিষ্কার করছে, তাই তার নামের ওপর এই সেলসিয়াস স্কেলটা রাখা হয়েছে। It was the named after Celsius scale after his name. তারপর ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ ওয়েদার ফরকাস্ট এত এই জন্য এই স্কেলটা ইউজ করে। তো ওয়েদার ফরকাস্টেও যে আছে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আজকে 32 ডিগ্রি সেলসিয়াস, আজকে 40 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা শহর এত গরম, চিটাগং এত গরম, ঠিক আছে, শীতকালে 7 ডিগ্রি সেলসিয়াস এসে পড়ছে। তো এরকম, তো এই জিনিসগুলো, বা -7 ডিগ্রি এসে পড়ছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এই সেলসিয়াস স্কেল ইউজ করা হয়। ওয়েদার ফরকাস্টের জন্য সেলসিয়াস স্কেল ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা সেলসিয়াস স্কেল কে আবিষ্কার করছে শিখে ফেললাম। সেলসিয়াস স্কেল কোথা থেকে শুরু হয়? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়। সেলসিয়াস স্কেল শেষ হয় কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াসে শেষ হয়। কয়টা ডিভিশন আছে? 100টা ডিভিশন আছে। এবং সেলসিয়াস স্কেলের কাজ বাংলাদেশে কীভাবে ইউজ করা হয়? বাংলাদেশে মেইনলি ওয়েদার ফরকাস্টের জন্য ইউজ করা হয়, এবং আরও অনেক কেমিস্ট্রির কাজে ইউজ করা হয়। ওকে, এখন আমরা যাবো হচ্ছে ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলটা আরও মজার। ফারেনহাইট স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেটা সেলসিয়াস স্কেলের মতো, আমাদের যেরকম এখানে 0 থেকে শুরু হয়েছিল, কিন্তু এখানে শুরু হয় হচ্ছে 32 ডিগ্রি থেকে। আমাদের এখন 0 থেকে না শুরু হয়ে কত ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়েছে? 32 ডিগ্রি সেলসিয়াস থেকে। এবং শেষ হয়েছে কত? শেষ হয়েছে 212 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এখন আমাদের সেলসিয়াসে ছিল 0 থেকে 100, আর এখন আমাদের ফারেনহাইটে আছে
32 থেকে 212, মানে এখানে কোনো 29 ডিগ্রি সেলসিয়াস নাই বা 14 ডিগ্রি সেলসিয়াস নাই, 15 ডিগ্রি সেলসিয়াস নাই। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ফারেনহাইট স্কেল তাহলে এখানে বলে দিলাম, তো এখানে তেমন আর বলার কিছু নেই। যেমন এটাতে কয়টা ডিভিশন আছে এইটা হিসাব করতে হবে। এটাতে মনে করো 212 থেকে যদি আমি 32 মাইনাস করি তাহলে আমাদের কাছে আসে 180। তার মানে আমাদের এখানে 100টা ভাগ আছে, মানে 100টা আলাদা আলাদা শেলফ আছে বা 100 আলাদা আলাদা লেয়ার আছে যেগুলোতে আমরা টেম্পারেচার মাপতে পারি। ঠিক আছে, তো এখানে লেখাই আছে এখানে যে 180 ইকুয়াল ডিভিশন থাকে প্রত্যেকটা। যেরকম স্কেলও আমাদের এমনি যে মার্জিন স্কেল থাকে সেগুলো তো এরকম কাটা কাটা থাকে, তো এরকম এই স্কেলে 180টা কাটা কাটা আছে। এটা সেলসিয়াস স্কেল, এটাতে 100টা আছে, আর এটা ফারেনহাইট স্কেল, এটাতে 180টা আছে। ওকে, এখন আর এই স্কেলটা আবিষ্কার কে করেছে? এই স্কেলটা অ্যাজ ইউজুয়াল সায়েন্টিস্ট ফারেনহাইট আবিষ্কার করেছে এবং তার নামের উপরেই এটাকে রাখা হয়েছে ফারেনহাইট স্কেল। ইট ইজ কল্ড ফারেনহাইট স্কেল আফটার হিজ নেম। ওকে, তারপর এই স্কেলটা মেইনলি কেন ইউজ করা হয়? এই স্কেলটা হচ্ছে ফিভার মাপার জন্য ইউজ করা হয়। যখন আমরা বলি 100 ডিগ্রি জ্বর, দ্যাট মিনস 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর। তারপর যদি করি 101 ডিগ্রি জ্বর, 101 ডিগ্রি ফারেনহাইট জ্বর। হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। এটার ভিতরে একটা অবশ্যই সম্পর্ক আছে, কারণ যেহেতু দুইটাই আমাদের একই কাজ করতেছে, যে আমাদেরকে টেম্পারেচারের মাপ দিচ্ছে। মনে করো একটা পানি আছে, একটা পানির পাত্র আছে, এই পাত্রের ভিতরে তুমি সেলসিয়াস স্কেলও দিলা, ফারেনহাইট স্কেলও দিলা। এখন এমন কি আসবে যে এটাতে একরকম মাপ দেখাবে, এটাতে একরকম মাপ দেখাবে? তা কিন্তু না, দুইটাই একই রকম মাপ দেখাবে। হয়তো বা এটার ভ্যালু আসবে 50, এটার ভ্যালু আসবে 65। কেন আসবে সেটা আমরা বলে দিব, কারণ এখানে স্টার্ট হয়েছে 0 থেকে, এইটা স্টার্ট হয়েছে 32 থেকে। সো এই জিনিসটা আমরা এখন শিখবো যে এটার মধ্যে রিলেশনটা কী, কীভাবে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে পারবো, বা কীভাবে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস নিতে পারবো গুগল না ইউজ করে। ওকে, এখন রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল। এই যে রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল, এই জিনিসটা আমরা এখন করবো। ইফ ইউ নো দ্য টেম্পারেচার অফ সেলসিয়াস এত, তাহলে এটা ইজিলি আমাদের জন্য এই জিনিসটার জন্য আমাদের ছোট্ট একটা জাস্ট ফর্মুলা শিখতে হবে। ফর্মুলা শিখলে আমাদের জন্য এনাফ, আর কোনো প্যারা নিতে হবে না। সো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। এই ফর্মুলাটা একদম চোখের সামনে আছে আমাদের। নেক্সট পেজের ফর্মুলাটা হচ্ছে এইটা ফর্মুলাটা হচ্ছে C/5 = F -32 / 9। এই জিনিসটা হচ্ছে আমাদের ফর্মুলা। সি ফর সেলসিয়াসের যে ভ্যালুটা দেওয়া থাকবে, 2 ডিগ্রি দেওয়া থাকুক, 5 ডিগ্রি দেওয়া থাকুক, 90 ডিগ্রি দেওয়া থাকুক, আমরা ওই জায়গায় এই জিনিসটা ভ্যালু বসাবো। এফ তোমার হচ্ছে ফারেনহাইট, তো যখন এটাকে সলভ করবো তখন আমাদের ফারেনহাইট এসে পড়বে। যদি ফারেনহাইটের ভ্যালু বসাই তাহলে আমাদের সেলসিয়াসের ভ্যালু বের হয়ে যাবে। তো যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলে আমরা আরেকটার ভ্যালুতে কনভার্ট করতে পারবো এই ফর্মুলার হেল্প নিয়ে। ওকে, তাহলে এখানে এই অঙ্কটা দেখলেই বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে করা হয়েছে। এই অঙ্কটা দেখে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এই অঙ্কটায় যেরকম বলা হচ্ছে যে এই ফর্মুলাটা দেওয়া হলো। ওকে, সো ফর্মুলাটা দেওয়া হলো যে C/5 = F -32/9। ঠিক আছে, তো এখানে আমাদের সেলসিয়াসের ভ্যালুটা দেওয়া আছে। আমাদের বলা হয়েছে যে ফারেনহাইট স্কেলের ভ্যালুটা কত হবে ফারেনহাইটে কনভার্ট করতে। তাহলে আমার সি দেওয়া আছে 38, তো আমি এখানে 38টা বসাই দিলাম, এখানে সি এর জায়গায় 38 বসাই দিলাম। তারপর কি করব, এই যে 5টা আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবো। 5টা যাবে ওর কাছে, 9টা যাবে 38-এর কাছে। এই জিনিসটা হলো 9টা গেছে 38-এর কাছে, 5টা গেছে F -32-এর কাছে। তারপর আমরা কি করব, তারপর আমরা 5টাকে এইখানে ডিভাইড করি। যখন আমরা কী করতাম, অ্যালজেব্রাতে আমরা এক্সের ভ্যালু বের করার জন্য এক্স বাদে সব কিছুকে এই সাইডে পাঠিয়ে দিতাম, হয় গুণ হইতো, ভাগ হইতো, যোগ হইতো, বিয়োগ হইতো, কিন্তু এই সাইড থেকে সব কিছু আমরা এই সাইডে পাঠিয়ে দিতাম। এখানেও তাই করব, এখানে এফটাকে রেখে বাকি সব কিছু আমরা ইকুয়াল সাইনে এই পাশে পাঠিয়ে দিব। ওকে, সো পাঠিয়ে দেওয়ার পর আমাদের এখানে এফের কাছে থাকে হচ্ছে শুধু 68.4 + 32, যেটার পুরো ভ্যালু হচ্ছে 100.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস = 100.4 ডিগ্রি ফারেনহাইট। যেরকম হচ্ছে
86 টাকা ইকুয়াল টু $1 বা ইউএসডি। ওকে, এই জিনিসটা এরকম, মানে আমরা যেভাবে ডলারকে টাকায় কনভার্ট করি সেভাবেই আমরা এরকমই একটা মানে ফর্মুলা ইউজ করে আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে পারবো। উল্টাভাবে করলে ফারেনহাইটকে আমরা সেলসিয়াসে নিতে পারবো। যদি আমরা ফারেনহাইটের ভ্যালু বসাই দিতাম তাহলে আমাদের সেলসিয়াসের ভ্যালু বের হয়ে যেত। ওকে, সো এই জিনিসটা অনেক ইজি। আমরা যাব নেক্সট পেজে। সো নেক্সট পেজে হচ্ছে আমাদের এখানে একটা ছোটো একটা দিছে যে এখানে হচ্ছে নেম অফ লার্নার, তারপর এখানে কিছু তুমি টেম্পারেচার লিখবা ফারেনহাইটে মনে করো টেম্পারেচার লিখলা তুমি 100, ফারেনহাইটে মনে করো টেম্পারেচার লিখলা 100, দেন হচ্ছে এখানে 100 ডিগ্রি, তাহলে এখানে কত হবে, এখানে হবে 38। ঠিক আছে, এইভাবে জাস্ট আমার কনভার্ট করে এখানে টাস্ক দিছে, করলে ভালো, কারণ এই জিনিসটা এমসিকিউতে আসে, যে এমসিকিউতে এটা অনেক টাইম কনজিউমিং, যারা পারে না তারা এটা এমসিকিউ পারে না দেখে তাদের 1 থেকে 3 মার্ক চলে যায়। তো এই জিনিসটা এই চ্যাপ্টারে শুধু একটাই এমসিকিউ, যে কীভাবে এত ডিগ্রি সেলসিয়াসকে এত ডিগ্রি ফারেনহাইটে কনভার্ট করো। এটার কিছু কিছু চোরাই বুদ্ধি আছে যেগুলো আমি তোমাকে পরে শিখিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমরা এখন পড়বো হচ্ছে এক্সপ্যানশন অফ ম্যাটার ডিউ টু দ্য এফেক্ট অফ হিট। এখন ম্যাটার এক্সপ্যান্ড হয়, আমরা এটা কিভাবে খেয়াল করছি, যে একটা বেলুন, এতটুকু বেলুন, ঠিক আছে, এতটুকু বেলুন, যখন এই বেলুনকে হিট দেওয়া হবে তখন এই বেলুনের ভিতর যে ছোটো ছোটো মলিকিউল আছে সেগুলি ভাইব্রেট করা শুরু করে, কাঁপাকাঁপি করা শুরু করে, এদিকে ঘেস করা শুরু করবে। তো ঘেস করা শুরু করার পর এই বেলুনটা এরকম বড় ফুলে যাবে। তো বড় ফুলে যাওয়ার পর হবে। তো এই জন্য আমরা বলতে পারি যে কোনো কিছুকে হিট দিলে সেই জিনিসটা বড় হয়, এক্সপ্যান্ড করে। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে গরমকালে বা তার যখন এই যে আমাদের যে ফোনের যে লাইন, আমাদের হচ্ছে নেটওয়ার্কের যে লাইন, এই টাওয়ার থেকে এই টাওয়ারের মাঝখানে তারগুলি এরকম লুজ দেওয়া হয়। কখন ভাবছো কেন লুজ দেওয়া হয়? কারণ যখন হচ্ছে শীতকাল আসে তখন এই জিনিসগুলি টান হয়ে যায়, আবার যখন গরমকাল আসে তখন আবার এগুলোকে এক্সপ্যান্ড হয়ে এগুলি রিল্যাক্স হয়ে যায়। তো যখন গরমকাল তখন আমাদের তারগুলি এভাবে দেখি, শীতকালে দেখা যায় তারগুলি এরকম টান হয়ে থাকে। ওকে, তাহলে এখন এই জিনিসটা আমরা এখন এক্সপেরিমেন্টের দ্বারা ওরা করছে যে কীভাবে হিটের কারণে কোনো একটা ম্যাটার এক্সপ্যান্ড করতে পারে। ওরা হচ্ছে একটা ব্রাশ বল নিয়ে ওটাকে একটা রিংয়ের ভিতর দিয়ে ওটাকে গরম করেছে, দেখা যায় যে ব্রাশ বলটা ফুলে বড় হয়ে গেছে সাইজে। ঠিক আছে, এই জিনিসটাই শুধু আমাদেরকে এখানে শিখতে হবে, আর কিছু না। এফেক্ট অফ এক্সপ্যানশন অফ সলিড ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে আমাদের কীভাবে এই এক্সপ্যানশনটা, মানে হিটের সাহায্যে যে এক্সপ্যানশনটা হয় সেই এক্সপ্যানশনটা আমরা কীভাবে আমাদের ডেইলি লাইফে দেখতে পারি, বা কীভাবে এই জিনিসটা আমাদের ডেইলি লাইফে ইম্প্যাক্ট ফেলে। ওকে, তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে হ্যাভ ইউ এভার সিন দ্য নেক অফ দ্য সাম গ্লাস, যেটা হচ্ছে জ্যাম। তো আমরা এরকম দেখি যে একটা জ্যামের কৌটা বা একটা হচ্ছে সসের বয়াম, সস যেগুলো হচ্ছে টিনের ক্যাপ থাকে সেগুলো অনেক টাইট হয়ে যায়, অনেক আটকায় যায়। তো ওইগুলিকে তুমি যদি আগুনের কাছে নিয়ে যেয়ে একটু হিট দাও তখন সেগুলি খুলতে ইজি হয়ে যায়। কারণ কি, যখন এই ক্যাপটা হিট পায়, আগুন পায়, তখন ক্যাপটা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের এই জিনিসটা খুলতে অনেক ইজি হয়ে যায়। এই জিনিসটা একটা এক্সাম্পল দিল যে এইভাবে আমরা কাজে লাগাতে পারি। পরে রেল লাইন হচ্ছে এরকম থাকে, রেল লাইন এরকম থাকে। সো রেল লাইন কেন এরকম থাকে, কেন এরকম একসাথে এরকম থাকে না? কারণ হচ্ছে সেম কাজ, যে যখন ট্রেন যায় তখন ট্রেনের চাকাটা এত জোরে ঘোরে যে ট্রেন চাকাটা গরম হয়ে যায়, গরমে এই এরকম বড় হয়ে যায়, এটা এরকম বড় হয়ে যায়, গিয়ে বড় হয়ে এই গ্যাপগুলো তখন তারা ফিল আপ করে ফেলে। যদি এই গ্যাপগুলো না দেওয়া হতো তখন এরা এরকম একড়া বেঁকড়া হয়ে যেত, ট্রেনের লাইনগুলো একড়া বেঁকড়া হয়ে যেত, এত প্রেশার এত ফোর্স পেত। সো এই জিনিসটার জন্য এটাকে এখানে দেওয়া হয়নি। এখন আমরা বলবো এক্সপ্যানশন অফ লিকুইড কীভাবে, এটা আমরা ইজিলি করতে পারবো, যে যখন ওই সেম বাবলের মতো, যে তুমি যদি একটা পাতিলে পানি দিয়ে তুমি যদি হিট দাও, দেখবা ওই পানিটা যখন বয়েল হওয়া শুরু করে তখন এই পানিটা এই লেভেল থেকে
সে এই লেভেলে উঠে আসবে। কেন কি, তখন তার মলিকুলগুলি ছোটাছুটি করতেছে, মলিকুলগুলি ছোটাছুটি করার কারণে তারা হচ্ছে ওপরে উঠতে যাচ্ছে। যত বেশি হিট পায় তত জিনিস একটা বস্তু হালকা হয়, ঠিক আছে। বাতাস যত গরম হয় তত সেই বাতাসটা ওপরে যায়, সেই জন্যই আমাদের ওজোন লেয়ার ক্ষতি হচ্ছে। যেরকম কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে অনেক গরম একটা গ্যাস, তো যেহেতু গরম একটা গ্যাস, সে হচ্ছে নিচে ঠান্ডা এরিয়াতে থাকতে পছন্দ করে না, সে ওপরে যে ক্লাউডে যেতে চায়। ক্লাউডে যে কী আছে, আমাদের ওজোন লেয়ার আছে, সেই ওজোন লেয়ারটাকে ক্ষতি করে। ওকে, তাহলে আমরা এখন বলবো এক্সপ্যানশন অফ লিকুইড। তাহলে এটা আমরা করলাম, তাহলে এই জিনিসটাই দ্য চেঞ্জ অফ ক্লাইমেট অ্যান্ড এত তো ওইভাবেই সেম আর যখন গরম বাড়ে তখন হচ্ছে আমাদের সাইডে হিউমিডিটি বেড়ে যায়, আমাদের হচ্ছে ময়েশ্চার বেড়ে যায়, ড্রাইনেস হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা কেন হয়, কারণ যখন মানে সামার সিজনে গরম বেশি হয়ে যায় তখন হচ্ছে আমাদের ওই ওয়াটার মলিকিউল বা ওয়াটার ভ্যাপর, বাতাসে যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটা এক্সপ্যান্ড হওয়া শুরু করে, বড় হতে হতে আমাদের এই অবস্থা দেখা যায়। ওকে, তারপর আমাদের এক্সপ্যানশন অফ লিকুইড গেল। আমার এখন এক্সপ্যানশন অফ গ্যাসেস। এক্সপ্যানশন অফ গ্যাসেস সেম জিনিস, যে একটা বেলুনের ভিতর বাতাস দেওয়ার পর বেলুনটাকে যখন তুমি হিট দেবে তখন বেলুনের ভিতরে যে গ্যাসটা, সেই গ্যাসটা অনেক দৌড়াদৌড়ি করার কারণে বেলুনটা আরও বেশি ফুলে যায়, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের আর কিছু না। এবং দেখা যায় যে মনে করো যে একটা বেলুনে আমরা হচ্ছে মিথেন গ্যাস দিলাম, যে চুলার যে গ্যাসটা, সেই মিথেন গ্যাসটা দিয়ে করলাম। যদি আমি এটাকে হিট দিই, সেটা ব্লাস্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে অনেক বড় একটা আগুন ক্রিয়েট করবে। কেন ক্রিয়েট করবে? কারণ মিথেন ফ্লেমেবল, এবং এই হিটটা পাওয়ার পর মিথেন গ্যাসটা অনেক তাড়াতাড়ি এক্সপ্যান্ড হয়ে যায়, পুরো জায়গা জুড়ে ছড়ায় যায়। এই এক্সপ্যান্ড হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি যে হিটের কারণে বা এই হিটের এফেক্টের কারণে গ্যাসের এক্সপ্যানশন ঘটে। ওকে, ইঞ্জিন ইজ ড্রিভেন বাই দ্য ইউজ অফ এক্সপ্যানশন অফ গ্যাস ডিউ টু হিট। তাহলে ইঞ্জিন কেন হয়? ইঞ্জিন যখন হচ্ছে এরকম যে ইঞ্জিন যখন গরম হয় তখন গ্যাসটা এক্সপ্যান্ড হয়, অ্যান্ড এই ইঞ্জিনও এই সেম প্রিন্সিপালটা কাজে লাগানো হয়। এই এক্সপ্যানশন অফ গ্যাসটাকে কাজে লাগায় একটা ইঞ্জিন বানানো হয়। এবং এই জিনিসটা করার কারণে যখন হচ্ছে ফিউল বার্ন করা হয় তখন এই জিনিসটা অনেক এক্সপ্যান্ড করার জন্য অনেক এনার্জি প্রডিউস করে, এবং ওই এনার্জির কারণে ইঞ্জিনে যে মোটরগুলি থাকে সেই মোটরগুলি চলতে পারে, ঠিক আছে। এখন আমরা যা বলছি আমাদের লেসন 8-এ, এবং আর বেশি নাই, আমাদের জাস্ট 2টা পেজ আছে। লেসন 8টা হচ্ছে আমরা পড়ে ফেলবো। লেসন 8 হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন হিউমিডিটি, যেটা আমরা একটু আগে করলাম। এফেক্ট অফ টেম্পারেচার ওভার হিউমিডিটি। যত টেম্পারেচার বাড়ে তত হিউমিডিটি বাড়ে, যত টেম্পারেচার কমে তত হিউমিডিটি কমে। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা পুকুর, এখানে হচ্ছে সূর্য। যত টেম্পারেচার সূর্য পুকুরকে দিবে তত সে ওয়াটার ভ্যাপর তৈরি করবে। তো এই জিনিসটা, এবং যত ওয়াটার ভ্যাপর তৈরি হবে তত তোমার বাতাসের ময়েশ্চার বা বেড়ে যাবে। তো এই জিনিসটা এখন হচ্ছে দ্য রিজন দ্যাট দ্য অ্যাটমসফিয়ার ইজ নট কনফাইন্ড ইন ওপেন। তাহলে এখানে এটা পড়লাম, ওয়াটার ভ্যাপর, air, humidity and temperature. You know that the water of Earth's surface turns into vapor and mixes with air. Air contains water vapor more or less. তাহলে এয়ারে আমাদের ওয়াটার ভেপর থাকে, কম বেশি যেটাই হোক থাকে। অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপর ইন দ্য এয়ার এক্সপ্রেসড অ্যাজ দ্য এয়ার contains less water vapor more than the temperature increases এত। তাহলে এই জিনিসটাই আমাদের যে সেম জিনিস বেরোচ্ছে, যে যখন হচ্ছে কোনো পুকুরে হচ্ছে করে পানি পুকুরে হচ্ছে যখন পুকুরের পানিটা যখন ভ্যাপোরাইজ হয়ে যখন ভ্যাপর হয়, সেই ভ্যাপরটা বাতাসের সাথে মিশে বাতাসের হিউমিডিটিটা বেড়ে দেয়। হিউমিডিটি মানে হচ্ছে বাতাসে কী পরিমাণ পানি আছে। তো যত পরিমাণ পানি তত আমাদের ভ্যাপসা গরম লাগে, তো এই জন্য হিউমিডিটিটা খারাপ, ঠিক আছে। আবার কিছু ক্ষেত্রে হিউমিডিটি ভালো, সেটা হচ্ছে প্ল্যান্টদের জন্য। প্ল্যান্টরা তখন, যেগুলি আমরা একটু আগে পড়ছিলাম আগের চ্যাপ্টারে, যে এরিয়াল প্ল্যান্টসগুলি আছে যেগুলি বাতাস থেকে পানিটা নিয়ে নেয়, তাদের জন্য এই হিউমিডিটিটা বেশি থাকা ভালো। এখন আমরা পড়বো হচ্ছে ট্রান্সমিশন অফ হিট। ট্রান্সমিশন অফ হিট মানে হচ্ছে হিট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করা, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হওয়া, ঠিক আছে। ইলেকট্রিসিটি যেরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য কন্ডাক্টর লাগে, ঠিক আছে, বা ওয়্যার লাগে, এগুলি লাগে।
তো তেমনি হিট যেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হতে পারে সেই জন্য তারও কিছু কন্ডাক্টর লাগে। তার মেইন শর্ত হচ্ছে যে ওই দুইটা অবজেক্ট একটার সাথে একটা টাচ করতে হবে। যদি টাচ না করে তাহলে কখনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হিট যাবে না। যেরকম হচ্ছে একটা চামচ গরম, একটা চামচ ঠান্ডা, তুমি যদি গরম চামচ আর ঠান্ডা চামচ একসাথে না লাগাও, গরম চামচ থেকে ওই হিটটা ঠান্ডা চামচে যাবে না। যতই কাছাকাছি আনো না কেন, পুরোপুরি বা একটা স্মল পার্সেন্টেজ হিটটা ওই ইয়াতে যাবে না। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে শিখবো যে কীভাবে হিট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। হিট কি গরম থেকে ঠান্ডাতে যায় নাকি ঠান্ডা থেকে গরমে যায়, হিটের ইয়াটা কি, হিট কখন ফ্লো করে, কিভাবে ফ্লো করে, এবং হিট ফ্লো করার সময় আমাদের কী কী খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো আমরা এখানে পড়ব। হিট কন্ডাকশন হচ্ছে যেরকম যা কিছু কিছু জিনিস হিট কন্ডাক্ট করতে পারে, যেরকম হচ্ছে আয়রন রড, তারপর হচ্ছে মেটাল যেরকম গোল্ড, তারপর হচ্ছে সিলভার, এই জিনিসগুলো মেটালগুলো হিট কন্ডাক্ট করতে পারে। তো হিট কন্ডাক্ট করতে পারে। তারপর হচ্ছে হিট ফ্লো ফ্রম সাবস্টেন্সেস লাইক দিস, এত the participants push adjustment, cold participants they are heated in very paper, okay, among solid substance such as metal, এই যেখানে আয়রন কপার ব্রাস জিঙ্ক অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এই সবগুলো জিনিস হিট কন্ডাক্ট করতে পারে এবং এগুলো অনেক ভালো কন্ডাক্টর হিটের। আয়রন অনেক ভালো হিট করতে পারে, কপার ব্রাস অ্যালুমিনিয়াম এগুলো অনেক করতে পারে, ঠিক আছে, এই জিনিসটা। এবং যেসব শর্ট সার্কিট হয় সেই শর্ট সার্কিটের জন্য যে ইয়াটা দেওয়া হয়, ওটাকে কী বলে আমি বলি, ফিউজ দেওয়া হয়। ফিউজে অনেক চিকন একটা কপারের তার দেওয়া হয়, কারণ কি যদি কপারের তারটা ওভারফ্লোয়ের জন্য গরম হয়ে যায় তাহলে যেন কপার তারটা পুড়ে যায়। যদি পুড়ে না যায় তাহলে হাই ভোল্টেজ ওই ফিউজ দিয়ে পার হয়ে যাবে এবং যে কোনো একটা তোমার ইলেকট্রিক্যাল ডিভাইসকে হ্যাম্পার করে ফেলবে। তো এই জিনিসটার জন্য হিট এইভাবে ট্রান্সমিট হয়, একটা জায়গায় বেশি হিট হয়ে গেলে সেই জিনিসটা ওইখানে ক্ষতি হয়ে যায়। তো হিট এই জন্য আমাদের অনেক করতে হবে। তারপর যেরকম উড, কটন, ক্লথ, সয়েল, এই সব কিছু আমাদের নন মেটাল এবং এই সব কিছু হচ্ছে হিটের দ্বারা হয়, মানে হিট একদম কম কন্ডাক্ট করে। যেরকম তুমি যদি কাপড় দিয়ে একটা গরম পাতিল ধরো, তোমার হাতে কিন্তু তেমন ছেঁকা লাগবে না বা গরম লাগবে না, কারণ কাপড় অনেক আস্তে আস্তে হিট ট্রান্সমিট করে। তুমি যদি কাঠের হ্যান্ডেল ধরো কোনো একটা পাতিলের বা হচ্ছে সসপ্যানের, ঠিক আছে, তো তখন কাঠের হ্যান্ডেল ধরলে তোমার কেন গরম লাগে না, কারণ কাঠটা অনেক আস্তে আস্তে হিট কন্ডাক্ট করে এবং এই জন্য তোমার হাত কোনো হিট ফিল করে না। ওকে, এখন আসবো আমরা হচ্ছে কনভেকশনে। কনভেকশন কাকে বলে? হিট ফ্লোস টু লিকুইড অ্যান্ড গ্যাস ইন দ্য প্রসেস অফ বাই দিস প্রসেস অনলি। তাহলে হিট এভাবেই হচ্ছে গ্যাস থেকে লিকুইডে এভাবে যায়। কিভাবে যায়? আর হচ্ছে টেক এ পট অ্যান্ড এত। তাহলে এখানে ওই জিনিসটাই বলছে যে একটা পাতিলে পানি নিতে, পাতিলে পানি নেওয়ার পর সে পাতিলটা গরম করতে বলছে। তো গরম করলে কী হবে? আগুন থেকে, তাহলে পাতিলে পানি, নিচে আগুন থেকে হিটটা পাতিলে যাবে, পাতিল গরম হবে, পাতিল থেকে সেটা পানিতে যাবে, পানি গরম হবে, পানি গরম হওয়ার পর সেটা ভ্যাপুর হবে এবং ভ্যাপুরটাও কি তখন গরম। তুমি যখন পাতিলের ওপর হাত রাখবা, টাচ না করেই তোমার বাতাস বা ভ্যাপুরটাই তোমার হাত পুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই তখন ভ্যাপুরটা কী করবে? ভ্যাপুরটা তখন যে বাতাসটাকে বা এনভায়রনমেন্টটাকে গরম করে ফেলবে, ঠিক আছে। এই জন্য দেখা যায় যখন ধোঁয়া হয়, ধোঁয়াও কী করে? হিট ট্রান্সমিট করে। ধোঁয়া কিন্তু অনেক গরম একটা জিনিস, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। হিট রেডিয়েশন, ঠিক আছে, হিট রেডিয়েশন অ্যান্ড কনভেকশন এই সেম জিনিসের সমস্যা নেই। এখন হিট রেডিয়েশনটা আমরা পড়বো। হিট রেডিয়েশন কাকে বলে? যেরকম হচ্ছে সান ইজ দ্য মেইন সোর্স অফ হিট। তাহলে আমাদের মেইন সোর্স অফ হিট হচ্ছে সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি এবং হিট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স অফ এনার্জি। দেখতে গেলে যত রকম মোটর আছে, যত রকম ব্যাটারি আছে, যত রকম মেশিন আছে, সব কিছু কিন্তু এই হিটের বেসিসেই চলে। সব মেইনলি দেখা যায় কোনো না কোনো জায়গায় এই হিটটাই দরকার। সব মনে করো যে 2 তলা মানে বিশাল বড় একটা মেশিন, কিন্তু দেখা যাচ্ছে ওই মেশিনটা হিট নিয়ে কাজ করতেছে দেখে ওইটা এত বড় বাইয়া। ওকে, সো এখন আমরা দেখবো যে তাহলে এখন হচ্ছে হিট রেডিয়েশনটা কীরকম থাকে। হিট রেডিয়েশনটা 2 রকম থাকে। যে 2 রকম কি? একটা হচ্ছে নন লিভিং বডির ওপর, একটা হচ্ছে লিভিং বডির ওপর, ঠিক আছে। লিভিং বডির ওপর হিট ভালো, ভিটামিন ডি দেয়। তারপর হচ্ছে আর নন লিভিং বডির ওপর যখন সেগুলিকে কবর বা মাটির নিচে পুঁতে দেওয়া হয় তখন সেগুলোকে
ব্যাকটেরিয়া যেন ডিকম্পোজ করতে পারে, বডিটাকে ডিকম্পোজ করার সময় এই হিট রেডিয়েশনগুলি করে। এবং হিট রেডিয়েশনের মাধ্যমে হঠাৎ কোনো একটা গরম জায়গাকে অনেক ঠান্ডা জায়গা বানানো যায়, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এই মাথায় রাখতে হবে। সাবস্টেন্সেস রেডিয়েট হিট, কিছু জিনিস গরম করে, যেরকম হচ্ছে তোমার কিছু কিছু ফোন যেগুলো হচ্ছে অল্পতেই গরম হয়ে যায়, এবং গরম হয়ে যাওয়ার পর ওইখান থেকে ধোঁয়া বের হয়, বা ধোঁয়া না বের হলেও মনে করো যেমন পিসি সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল। পিসি যখন গরম হয়ে যায় তখন পিসিকে ঠান্ডা করার জন্য অনেক কিছু করতে হয়, এবং পিসি থেকে তখন হিটটা রেডিয়েট হওয়া শুরু করে। রেডিয়েট কেন হয়? কারণ পিসির দরকার এখন ঠান্ডা হওয়া। পিসি যদি ওই হিটটাকে ছেড়ে না দেয়, ওই হিটটাকে বের করে না দেওয়ার সুযোগ দেয়, তাহলে পিসিটা গরম হয়ে শর্ট সার্কিট হয়ে পিসিটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে হিট রেডিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে আমরা বলবো সাম সাবস্টেন্সেস রেডিয়েট হিট সো ইজিলি দ্যাট ইট ইজ কল্ড রেডিয়েটার। এবং কিছু কিছু জিনিস এত তাড়াতাড়ি এত ইজিলি হিট প্রডিউস করতে পারে, সেগুলোকে কী বলা হয়? রেডিয়েটার। যেরকম হচ্ছে আমাদের ইস্ত্রি, আমরা হচ্ছে হিটিং আয়রন যেটা, মনে করো হচ্ছে ওভেন, তারপর হচ্ছে টোস্টার, এই সব কিছু হচ্ছে রেডিয়েটার হিসেবে কাজ করে, কারণ এগুলো অনেক তাড়াতাড়ি হিট জেনারেট করতে পারে এবং অনেক কম টাইমে এবং অনেক কম খরচে। লিকুইড, ওয়াটার, ভ্যাপর, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, প্লাস্টিক, এগুলো অ্যাজ ওয়েল আমাদের হচ্ছে হিট রেডিয়েশনের একটা কারণ। যখন অনেক কার্বন ডাইঅক্সাইড একসাথে জমে যায় তখন ওই জিনিসটা অনেক গরম একটা বাতাসে পরিবর্তন হয়, এবং গরম বাতাসটা আমাদের ওজোন লেয়ারের অনেক ক্ষতি করে। সান রেডিয়েটস হিট, এবং সান থেকে আমরা রেডিয়েশন পাই, ইউভি রেডিয়েশন পাই, যে ইউভি রেডিয়েশনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, প্লাস আমরা এমন একটা হিট পাই যে হিটটা আমাদের বডির ফ্যাটটাকে ডিকম্পোজ করে ভিটামিন ডি প্রডিউস করাতে সাহায্য করে। ওকে, তো আমরা এখন যাব লাস্ট পেজে হচ্ছে যে আমাদের আর্থ, আমি যেটা বলেছিলাম যে আর্থ, এখানে আমরা ছবি যদি আঁকাই, এখানে একটা পার্ট, এখানে হচ্ছে দিনের বেলা, এখানে হচ্ছে রাতের বেলা। তো এখানে দিনের বেলায় হিটটা আসে, মাটিটা গরম হয়, ঠিক আছে? মাটিটা অনেক গরম হয়, পুড়ে যাচ্ছে, এত গরম। রাতের বেলা মাটিটা হিট ছেড়ে দেয়, মাটিটা সব জায়গায় হিটটা ছেড়ে দেয়। তো এই জন্য রাতের বেলা গরম বেশি। রাতের বেলা দেখা যায় যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, রাতের বেলায় এসি ছাড়তে হয়, কারণ রাতের বেলায় মাটি সারাদিন যে গরম হয়েছে সেই গরমের তাপটা মাটিটা বের করে দিতে চায়, তখন রাতের বেলা এই জন্য গরম বেশি থাকে। এই জিনিসটা হচ্ছে রেডিয়েশন অফ হিট। একটা হিট একটা জায়গায় স্টোর হয়ে থাকে, যখন সেই স্টোর হওয়া জায়গা থেকে হিটটা বের হতে থাকে, লিক হইতে থাকে, সেটাকে বলা হচ্ছে রেডিয়েশন অফ হিট। ওকে, সো এই জিনিসটাই। তো আর আমাদের জন্য আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আশা করি এই জিনিসটা পুরো কমপ্লিটলি বোঝা গেছে এবং বেসিক আইডিয়া হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে যে কোনো একটা জায়গায় এরকম 1, 2, 3 দিয়ে টপিক দিয়ে নোট করে রেখো, আমরা এটা অনলাইন ফেস টু ফেস ক্লাসে এগুলো আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে? যেহেতু আমাদের এই জিনিসটা করতে অনেক সমস্যা হয়, নেটের সমস্যা থাকে, থাকে, এই জন্য আমি এই জিনিসটা যেটা আমি বকবক করি, সেই বকবকটা আমি তোমাকে ডিরেক্টলি একটা ভিডিও আকারে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।